এলিমেন্টারি ল্যাটিস ডায়নামিক্স। এখানে সিলেবাসের মধ্যে এই ল্যাটিস ভাইব্রেশন এন্ড ফোননস এগুলো পড়বো। ফোননের কনসেপ্টটা যদিও পরের দিকে পড়বো। ল্যাটিস ভাইব্রেশনটা আমরা দুটো কনফিগারেশনের জন্য স্টাডি করব। একটা লিনিয়ার মোনোঅ্যাটমিক চেন অফ ল্যাটিস আর আরেকটা হচ্ছে ডায়াটমিক চেন অফ ল্যাটিস। নেক্সট, অ্যাকাউস্টিক্যাল এন্ড অপটিক্যাল ফোননস। অ্যাকাউস্টিক মোড, অপটিক্যাল মোড বলতে কি বোঝায় সেটা নিয়ে স্টাডি করব। নেক্সট, কোয়ালিটেটিভ ডেসক্রিপশন অফ দি ফোনন স্পেকট্রাম ইন সলিডস, Dulopetit's law, Einstein and Debye theory of specific heat of solids, TQ law। এগুলি মোটামুটি সিলেবাসে আছে আর কি। পুরানো কারিকুলামের সিলেবাসের সাথে এইবারের সিলেবাসে খুব বিশাল কিছু তফাৎ নেই, মোটামুটি একই জিনিস। তো টপিকটাকে প্রথমে ইন্ট্রোডিউস করা যাক, হোয়াট ইজ মিন্ড বাই ল্যাটিস ভাইব্রেশন। আমরা জানি যে একটা সলিড মেটেরিয়ালের মধ্যে অ্যাটম বা গ্রুপ অফ অ্যাটমস, এদের একটা পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট থাকে। একটা সলিড মেটেরিয়ালের মধ্যে অ্যাটম বা গ্রুপ অফ অ্যাটমস এর পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট থাকে। এই যে অ্যাটম বা গ্রুপ অফ অ্যাটমস, এইগুলোকেই আমরা ল্যাটিস বলে থাকি। এখন একটা সলিডের মধ্যে ইন্টারঅ্যাটমিক যে ফোর্স, সেইটা তো খুব স্ট্রং। একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটমের যে ইন্টারাকশন এনার্জি সেটা অনেক লার্জ। কাজেই এই সলিডের স্ট্রাকচারটাকে, ল্যাটিস স্ট্রাকচারটাকে আমরা এরকম স্প্রিং লাইক স্ট্রাকচার হিসাবে ভাবতে পারি। এখানে যেমন ছবিটা দেখানো আছে দেখতে পাচ্ছ, এটা একটা 2 ডাইমেনশনাল অ্যারেকে দেখানো হয়েছে। এইটা ধরো একটা ল্যাটিস পয়েন্ট, এইটা একটা ল্যাটিস পয়েন্ট, এইটা একটা ল্যাটিস পয়েন্ট। ল্যাটিস পয়েন্ট বলতে যেটা বললাম যে অ্যাটম বা গ্রুপ অফ অ্যাটমস। এমনি সিম্পল একটা অ্যাটমের কথাই ভাবো, এইটা একটা অ্যাটম, সেখান থেকে একটা সার্টেন ডিস্টেন্স, সে এ দূরে আরেকটা অ্যাটম রয়েছে, এখান থেকে আরো এ ডিস্টেন্স দূরে আরেকটা অ্যাটম রয়েছে। এরকম ভাবে এই ডিরেকশনে তোমার সে বি ডিস্টেন্স দূরে একটা অ্যাটম রয়েছে। এরকম ভাবে তোমার একটা 2 ডাইমেনশনাল অ্যারে কে দেখানো হয়েছে। যেহেতু একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটমের স্ট্রং ফোর্স রয়েছে, ইন্টারঅ্যাটমিক ফোর্সটা একটা সলিডের ক্ষেত্রে ভেরি স্ট্রং। কাজেই এই সিস্টেমটাকে আমরা এরকম স্প্রিং লাইক সিস্টেম হিসাবে ভাবতে পারি। অ্যাজ ইফ যে একটা অ্যাটম তার পাশের অ্যাটমের সাথে একটা স্প্রিং দিয়ে কানেক্টেড, একটা অ্যাটম তার পাশের অ্যাটমের সাথে স্প্রিং দিয়ে কানেক্টেড। এরকম আমরা স্প্রিং লাইক স্ট্রাকচার, স্প্রিং মডেল হিসাবে জিনিসটাকে ভাবতে পারি। এখন যদি কোনো একটা অ্যাটম তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কোনোভাবে ডিসপ্লেসড হয়, কিভাবে ডিসপ্লেসড হতে পারে সেটাই পরে আসছি। ইফ সামহাউ কোনো একটা অ্যাটম যদি ডিসপ্লেসড হয় ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম পজিশন, তাহলে there will be some force due to other atoms that will come into act to restore the equilibrium position of that atom। কোনো কারণে কোনো একটা অ্যাটম তার আগের পজিশন থেকে যদি displaced হয়, যেহেতু এটা স্প্রিং লাইক স্ট্রাকচার, a restoring force will come into act, will attempt to restore the position, will attempt to restore the equilibrium position of that atom। ওকে, তো এইটা যেটা বলতে চাওয়া হলো যে কোনো একটা অ্যাটমের যদি ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে সেইটা কিন্তু তার যে নেবারহুড অ্যাটম গুলো রয়েছে তাদেরকেও এফেক্ট করবে। By some means, if the position of one atom is shifted, is displaced from its equilibrium position, it will cause displacement of the neighborhood atoms। অর্থাৎ ভাইব্রেশন অফ অ্যান অ্যাটম ইন দি ক্রিস্টাল ইজ কাপল ভাইব্রেশন। কোনো একটা অ্যাটম যদি কোনো কারণে ডিসপ্লেসড হয়, ধরো এই অ্যাটমটা কোনো কারণে ডিসপ্লেসড হলো, তাতে করে কিন্তু এই অ্যাটমটার মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট আসবে, এই অ্যাটমের মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট আসবে, বা এই অ্যাটমের মধ্যেও ডিসপ্লেসমেন্ট আসবে। অর্থাৎ সিস্টেমটা বেসিক্যালি একটা কাপল ভাইব্রেশনে ভাইব্রেট করবে। আমরা যদি একটা ল্যাটিস স্ট্রাকচারের কথা ভাবি, সেটা 2D স্ট্রাকচার হোক, মানে ইনফ্যাক্ট সেটা 1D স্ট্রাকচার হোক, সেটা 2D স্ট্রাকচার হোক, বা সেটা 3D স্ট্রাকচার হোক, এরকম স্প্রিং মডেল দিয়ে জিনিসটাকে খুব সহজে ইন্টারপ্রিট করা যায়। ভাইব্রেশন অফ ওয়ান অ্যাটম উইল কজ দি ভাইব্রেশন অফ আদার অ্যাটমস ইন দি সিস্টেম। কাজেই এই সিস্টেমের যে ভাইব্রেশন সেটাকে আমরা কাপল ভাইব্রেশন হিসাবে ট্রিট করব। এখন প্রশ্নটা হচ্ছে যে কিভাবে এই একটা ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে এইরকম ভাইব্রেশনটা ইনডিউসড হতে পারে।
এই ভাইব্রেশনটা দুভাবে ইনডিউসড হতে পারে। কেমন, মানে ভাইব্রেশনটা দুভাবে হতে পারে আর কি। একটা হচ্ছে ন্যাচারাল ভাইব্রেশন বিকজ অফ থার্মাল মোশন। দি ল্যাটিস স্ট্রাকচার মে ভাইব্রেট ফ্রিলি। ল্যাটিস স্ট্রাকচার মানে ল্যাটিস পয়েন্ট গুলোর কথা বলতে চাইছি। এই ল্যাটিস পয়েন্ট গুলো ফ্রিলি ভাইব্রেট করতে পারে ইন ইটস নর্মাল মোডস ডিউ টু ইটস ওন ইন্টারনাল এনার্জি building thermal properties like specific heat, thermal conductivity, etc. যদি এরকম নর্মাল মোডে ভাইব্রেট করে থার্মাল, মানে থার্মাল এজিটেশনের জন্য যদি ভাইব্রেশনটা হয়, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটার কিছু প্রপার্টিজ লাইক থার্মাল কন্ডাক্টিভিটি, স্পেসিফিক হিট, এইগুলোকে বের করে ফেলতে পারি। এইটা এক ধরনের ভাইব্রেশন। আর একটা ভাইব্রেশন হচ্ছে ফোর্স ভাইব্রেশনের মতো। অর্থাৎ যখন কোনো একটা ক্রিস্টালের মধ্য দিয়ে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাস করছে বা একটা অ্যাকাউস্টিক ওয়েভ পাস করছে, কোনো একটা ইলাস্টিক ওয়েভ, মেকানিক্যাল ওয়েভ যদি পাস করে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি পাস করে, তাহলেও কিন্তু এইভাবে ভাইব্রেশনটা ইনডিউসড হতে পারে। সেইটা বেসিক্যালি বুঝতে পারছো ফোর্স ভাইব্রেশন। এটা হচ্ছে ফোর্স ভাইব্রেশন। কেমন? তাহলে এই হচ্ছে দুটো ভাইব্রেশন, একটা ন্যাচারাল ভাইব্রেশন বিকজ অফ থার্মাল মোশন, আর আরেকটা হচ্ছে তোমার ফোর্স ভাইব্রেশন, যেটা বিকজ অফ প্রপাগেশন অফ অ্যাকাউস্টিক ওয়েভ অর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থ্রু দি ক্রিস্টাল। এবং আমরা যদি ক্রিস্টালের এই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বিভিন্ন স্ট্রাকচারের জন্য ক্যালকুলেট করতে পারি, তাহলে বুঝতে পারবো যে কোন ধরনের ওয়েভ কোন কন্ডিশনে এই মেটেরিয়ালটার মধ্য দিয়ে পাস করতে পারবে, কোন ধরনের ওয়েভ গুলো এই মেটেরিয়ালটা ব্লক করে দেবে। We will study such coupled vibration in one-dimensional chain of lattice. ন্যাচারালি টপিকটা তো খুব কমপ্লিকেটেড। কাপল ভাইব্রেশনের কথা বলছি, কাপল ভাইব্রেশনটা ইনফ্যাক্ট তোমরা কোনো কালেই করে আসোনি। পুরানো কারিকুলামের ছেলেরা তবুও করেছিল, তোমরা কাপল ভাইব্রেশনটা পড়োইনি, সিলেবাসে ছিল না। টপিকটা এমনিতে খুব কঠিন অ্যানালিটিক্যালি স্টাডি করা। জিনিসটাকে একটু সহজভাবে স্টাডি করার জন্য আমরা দুটো সিম্পল কেসের কথা কনসিডার করব। একটা হচ্ছে মোনোঅ্যাটমিক চেইন অফ ল্যাটিস, আর আরেকটা হচ্ছে ডায়াটমিক চেইন অফ ল্যাটিস। দুটোই বুঝতে পারছো ওয়ান ডাইমেনশনাল কনফিগারেশন। তো এই ক্যালকুলেশনটা করার সময় কিছু বেসিক অ্যাজাম্পশনস নেওয়া হবে। অ্যাজাম্পশনস গুলো হচ্ছে এইটা, যে মোশন অফ ওয়ান অ্যাটম ইজ এক্সপেরিয়েন্সড বাই দি নিয়ারেস্ট নেবারিং অ্যাটম অনলি। ধরো আমি এই অ্যাটমটার মোশন ওয়ান ওয়ান ডি চেনের কথাই কনসিডার করো। ওয়ান ডি চেন যদি দেখাতে হয়, সে দিস ইজ ইয়োর অ্যাটম, এরপর আরেকটা অ্যাটম, আরেকটা অ্যাটম এন্ড সো অন। আমি যদি এই অ্যাটমটার মোশনের কথা কনসিডার করি, এই অ্যাটমটার মোশনকে যদি হিসাবের মধ্যে নিই, তাহলে তার যে নেবারহুড, ইমিডিয়েট যে নেবারহুড অ্যাটম গুলো রয়েছে, তাদের ইনফ্লুয়েন্সের কথাই কনসিডার করব। অর্থাৎ এই অ্যাটমটার মোশনটা স্টাডি করার সময় এই অ্যাটমের কন্ট্রিবিউশন নেব আর এই অ্যাটমের কন্ট্রিবিউশন নেব। এই বাকি যে অ্যাটম গুলো রয়েছে, একটা চেনের মধ্যে তো অনেক অ্যাটমস রয়েছে, সেইগুলো হিসাবটা আমরা এই অ্যাটমটার মোশনের জন্য নেব না। অর্থাৎ মোশন অফ ওয়ান অ্যাটম ইজ এক্সপেরিয়েন্সড বাই the nearest neighbor atom only, influenced by, এটা experienced হওয়া উচিত নয়, এটা influenced. Motion of one atom is influenced by the nearest neighboring atom only. The motion follows Hooke's law. এটা একটা সিম্পল অ্যাপ্রক্সিমেশন। যেহেতু এটাকে আমি স্প্রিং লাইক স্ট্রাকচারের কথা বলছি, মোশনাল অ্যামপ্লিটিউডটা ইজ নট টু হাই, অর্থাৎ এটা ওই উইদিন ইলাস্টিক লিমিট মোশনটা আছে, যাতে করে আমরা মোশনটাকে সিম্পল হারমোনিক হিসাবেই ট্রিট করতে পারি। অর্থাৎ যদি রিলেটিভ ডিসপ্লেসমেন্টটা সাম ইউ হয়, ইউটা কিন্তু এখানে ডিসপ্লেসমেন্ট বোঝাতে ইউজ করা হচ্ছে, হ্যাঁ, ইউটা ভেলোসিটি নয়। এখানে ইউটা অনেক জায়গাতেই রয়েছে, ইউটা কিন্তু ডিসপ্লেসমেন্টকে রিপ্রেজেন্ট করছে। ইকুইলিব্রিয়াম পজিশন থেকে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট যদি ইউ হয়, তাহলে restoring force will be proportional to u. Restoring force is given by F equals to minus beta u. Beta is the restoring force constant or the spring constant, whatever you know. আর এই মোশনটা স্টাডি করার সময় আমরা শুধুমাত্র লংগিটিউডিনাল মোশনটাই নেব আর কি। অর্থাৎ অ্যালং দি লেন্থ অফ দি চেন, মোশনটা অ্যালং দি লেন্থ অফ দি চেন ভাইব্রেট করছে, মানে এইরকম নয় আর কি। এই অ্যাটমটা পারপেন্ডিকুলার টু দি লেন্থ অফ দি চেন ভাইব্রেট করছে, সেই হিসাব, সেইটাকে আমি হিসাবের মধ্যে নেব না। In this calculation, we will consider only the longitudinal mode of motion.
দ্যাট ইজ দি ব্রিফ ইন্ট্রোডাকশন। এরপরে আমরা 1D যে চেন, 1D ওয়ান ডাইমেনশনাল মনোঅ্যাটমিক ল্যাটিস চেন তার মধ্যে যাব। এই পার্টটাতে যদি কোথাও কিছু ডাউট থাকে ক্লিয়ার করে নাও। নেই কিছু? ওকে, তো লেট আস স্টার্ট দি টপিক লিনিয়ার মোনোঅ্যাটমিক ল্যাটিস চেন। ছবিটা মোটামুটি ভাবে বুঝতে পারছো, ছবিটা বেসিক্যালি ওই এসপি কুইলার বইটা থেকেই নেওয়া। ছবিটা ওই বইটাতে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। প্রথমে যে কনফিগারেশনটা দেখতে পাচ্ছ, এই যে কনফিগারেশনটা রয়েছে, এই কনফিগারেশনটা বেসিক্যালি একটা তোমার নর্মাল কনফিগারেশনকে রিপ্রেজেন্ট করছে, ইকুইলিব্রিয়াম কনফিগারেশনকে রিপ্রেজেন্ট করছে ফর এ লিনিয়ার মোনোঅ্যাটমিক ল্যাটিস চেন। এখানে ধরে নাও তোমার অনেকগুলো অ্যাটম রয়েছে, প্রত্যেকটা অ্যাটমই আইডেন্টিক্যাল। মোনোঅ্যাটমিক বলতে যেটা বোঝায় প্রত্যেকটা অ্যাটমই আইডেন্টিক্যাল। যে পাশাপাশি দুটো অ্যাটমের মধ্যে সেপারেশনটা ইজ সাম এ, পাশাপাশি দুটো অ্যাটমের মধ্যে সেপারেশনটা হচ্ছে সাম এ। এইখানে এনএট অ্যাটমের পজিশনটাকে দেখানো হয়েছে, এইখানে তার পরের অ্যাটমের পজিশনটাকে দেখানো হয়েছে, এইখানে ঠিক তার পরের অ্যাটমের পজিশনটাকে দেখানো হয়েছে। অন দি আদার হ্যান্ড বাম দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা এনএট অ্যাটমের আগের অ্যাটমটাকে দেখানো হয়েছে, এইখানটায় তারও আগের অ্যাটমটাকে দেখানো হয়েছে। দ্যাটস হাউ দি ইকুইলিব্রিয়াম কনফিগারেশন অফ দি চেইন ইজ শোন। এখানে কোন রকম ডিসপ্লেসমেন্টের কথা কনসিডার করা হয়নি। এবার ধরো বাই সাম মিনস কোন একটা অ্যাটম ডিসপ্লেসড হয়ে গেছে, সে এই এনএট অ্যাটমটা তার যে ইনিশিয়াল পজিশন সেইখান থেকে ডিসপ্লেসড হয়েছে। নিচে যে কনফিগারেশনটা দেখতে পাচ্ছ সেটা তোমার মোশনের কোন একটা ইনস্ট্যান্টেনিয়াস স্টেজে কনফিগারেশনকে দেখাচ্ছে। এখান থেকে যেটা দেখতে পাচ্ছ যে এনএট অ্যাটমটা বাই সাম ডিস্টেন্স ইউএন ডিসপ্লেসড হয়েছে। n+1 পরের যে অ্যাটমটা ছিল সেটা তার আগের পজিশন থেকে UN+1 অ্যামাউন্টে ডিসপ্লেসড হয়েছে। তারপরের অ্যাটমটা UN+2 এইরকম এতে ডিসপ্লেসড হয়েছে। প্রত্যেকটা অ্যাটম তার আগের পজিশন থেকে কতটা ডিসপ্লেসড হয়েছে সেটাকে এই সিম্বল গুলো দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। UN, UN-1, UN+2, UN-N-1, N+1 এরকম ভাবে আর কি। ইউটা তাহলে ডিসপ্লেসমেন্টকে বোঝাচ্ছে, আর যে সাবস্ক্রিপ্ট এন বা n-1 বা n+1 সেটা কোন পার্টিকুলার অ্যাটমটার কথা বলা হচ্ছে সেইটাকে রিপ্রেজেন্ট করছে। ওকে, এখন এখানে আমরা একটা জিনিস ধরে নিচ্ছি, সেটা না ধরলেও চলতো, কিন্তু এরকম একটা জিনিস ধরে নিচ্ছি যে UN+1 এইটা UN গ্রেটার দেন UN-1 গ্রেটার দেন UN-2 এন্ড সো অন। কেমন? এইটা ধরে নিয়ে আমার ইকুয়েশন অফ মোশনটাকে লিখতে সুবিধা হবে আর কি। অর্থাৎ n+1 যে অ্যাটমটা তার ডিসপ্লেসমেন্টটা লার্জার অ্যাজ কম্পেয়ার টু nth অ্যাটম, সেইটা আবার লার্জার অ্যাজ কম্পেয়ার টু ইটস প্রিভিয়াস অ্যাটম, দি প্রিভিয়াস অ্যাটম সেইটা লার্জার অ্যাজ কম্পেয়ার টু n-2 অ্যাটম এন্ড সো অন। তাহলে আমরা যদি nth অ্যাটমের রিলেটিভ ডিসপ্লেসমেন্টটা ক্যালকুলেট করি সেইটা কি রকম হবে? nth অ্যাটমের রিলেটিভ ডিসপ্লেসমেন্টটা যদি ক্যালকুলেট করা হয়, দেখো nth অ্যাটমের রিলেটিভ ডিসপ্লেসমেন্টটা কেমন। এইটা সে তোমার nth অ্যাটম যেটা তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ইউএন ডিস্টেন্স ডিসপ্লেসড হয়েছে, আর এখানে যেটা তোমার n+1 অ্যাটম ছিল সেইটা কিনা তোমার UN+1 এইরকম একটা ডিস্টেন্সে ডিসপ্লেসড হয়েছে। তাহলে এই nth অ্যাটমটার ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে? nth অ্যাটমের যে নেট ডিসপ্লেসমেন্ট হয়েছে সেইটা কত? UN+1 মাইনাস UN, রাইট? UN+1 মাইনাস UN। এই n+1 অ্যাটমের রেসপেক্টে যদি আমি ডিসপ্লেসমেন্টের কথা বলি, এই পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে। ঠিক একই রকম ভাবে তার আগের যে অ্যাটমটা ছিল সেই অ্যাটমের ডিসপ্লেসমেন্টটা কত দেখানো হলো? UN-1। তাহলে এর রেসপেক্টে ডিসপ্লেসমেন্টটা কত হয়েছে? এর রেসপেক্টে ডিসপ্লেসমেন্টটা হয়েছে UN-1। এবার যদি আমরা ইকুয়েশন অফ মোশনটাকে লিখি, কিভাবে লিখতে পারবো দেখো। ইকুয়েশন অফ মোশনটাকে আমরা যদি লিখি তাহলে এরকম ভাবে লিখতে পারবো Fn ইকুয়ালস টু UN+1 মাইনাস UN ইন্টু বিটা মাইনাস বিটা ইন্টু UN মাইনাস UN-1। কেন? এটা বুঝতে পারছো নিশ্চয়ই যে ধরো তোমার এইটা হচ্ছে n-1 অ্যাটমটা,
এইটা nth অ্যাটমটা, আর এইটা হচ্ছে n+1 এই অ্যাটমটা। এখন এইদিকে যে ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ, nth অ্যাটমের যে ডিসপ্লেসমেন্ট, সেটা যদি আমি n+1 অ্যাটমের রেসপেক্টে করি, দেখতে পাচ্ছি যে আগে আগে এদের মধ্যে যা সেপারেশন ছিল, ডিসপ্লেসমেন্ট হওয়ার জন্য এদের মধ্যে সেপারেশনটা কি হয়েছে, এদের মধ্যে সেপারেশনটা এখন বেড়ে গেছে, এদের মধ্যে সেপারেশনটা এখন বেড়ে গেছে। অন দি আদার হ্যান্ড, যদি তার আগের অ্যাটমের রেসপেক্টে জিনিসটাকে ডিসকাস করো, সেখানে কি দেখতে পাবে, আগের অ্যাটমের রেসপেক্টে যদি দেখো, এদের মধ্যে ইনিশিয়ালি যে সেপারেশনটা ছিল, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যে সেপারেশনটা ছিল, ডিসপ্লেসমেন্ট হওয়ার জন্য এই সেপারেশনটাও এখন বেড়ে গেছে। এখন এই সেপারেশনটা ঠিক কোন দিকে বাড়ছে, এই n-1 অ্যাটমের রেসপেক্টে যখন দেখছো সেপারেশনটা এই দিকে বাড়ছে, হোয়ার এজ এই n+1 অ্যাটমের রেসপেক্টে যখন দেখছো তখন সেপারেশনটা এই দিকে বাড়ছে। তাহলে nth অ্যাটমের যে ওপর যে রেস্টোরিং ফোর্স, এই n+1 অ্যাটমটার জন্য সেই রেস্টোরিং ফোর্সটা কোন দিকে কাজ করবে, এই ডিরেকশনে কাজ করবে। তার আগের অ্যাটমের জন্য রেস্টোরিং ফোর্সটা তার অপোজিট ডিরেকশনে কাজ করবে। সেই জন্য যখন আমরা ইকুয়েশন অফ মোশনটাকে লিখেছি, সেইখানে দেখো -β un-1 এরকম ভাবে লিখেছি, যেটা কিনা বেসিক্যালি তোমার তার আগের অ্যাটমের রেসপেক্টে আগের অ্যাটমের জন্য রেস্টোরিং ফোর্সটাকে রিপ্রেজেন্ট করছে। আর প্রথম যে টার্মটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে n+1, পরের যে অ্যাটমটা তার জন্য রেস্টোরিং ফোর্সটাকে রিপ্রেজেন্ট করছে। এইটা হচ্ছে তোমার এই টার্মটা, আর এইটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই টার্মটা। এটা ইকুয়েশন অফ মোশন। এবার এখানে সিম্পল অ্যালজেব্রিক এ যদি করো, তাহলে কি পাবে, fn টাকে লিখতে পারো অ্যাজ m ইনটু un ডাবল ডট, fn ইকুয়ালস টু m un ডাবল ডট সমান বিটা ইনটু un প্লাস 1 প্লাস un মাইনাস 1 মাইনাস 2 un। এটাই তাহলে ইকুয়েশন অফ মোশন, যেটাকে আমরা আগের টার্মটা থেকে আগের এক্সপ্রেশনটা থেকে রিরাইট করলাম। এইটা বুঝেছো কিনা বলো, ইকুয়েশন অফ মোশনটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। এটা যদি বুঝে যাও, বাকিগুলো কিন্তু একদম সিম্পল, মানে একদম সিম্পল অ্যালজেব্রিক টাস্ক আর কি। বোঝার বলতে এই জিনিসটাই রয়েছে, একটা কাপল ভাইব্রেশনের ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশনটাকে এরকম ভাবে লেখা যায়। এরকম তোমার তিনটে অ্যাটম, আমি মাঝের অ্যাটমটার জন্য ইকুয়েশন অফ মোশনটা লিখছি। কাজে মাঝের অ্যাটমের যে ইকুয়েশন অফ মোশন বা মাঝের অ্যাটমের যে মোশন, সেইটা তার বাম দিকের অ্যাটমটা এবং ডান দিকের অ্যাটমের জন্য ইনফ্লুয়েন্সড হচ্ছে। হ্যালো হ্যালো স্যার। হ্যালো স্যার, স্যার কিছু শুনতে পাচ্ছি না। স্যার কিছু শুনতে পাচ্ছি না।